তবে নেই কোনো উপায়। কমফোর্ট জামা কাপড় পরিধান করে আলমারি থেকে আরেকটি কম্বল বের করে শুতে এলো। বড় লাইট অফ করে টেবিল লাইট জ্বালালো। শোবার ব্যবস্থা সম্পূর্ণ করে টেবিলে লাইট অফ করে দিল। কাল একাকী শুয়েছিল, আজ পাশে তার অর্ধাঙ্গিনী। অন্ধকারী রাহাকে অনুসরণ করে তাকালো সে। তার জীবনের বাসরাত নিয়ে তেমন জল্পনা কল্পনা ছিল না। বিয়ে নামক বন্ধন থেকেই অনেকটা দূরে ছিল। বাসরাত সম্পর্কে তার তেমন ধারণা নেই। হঠাৎ টেবিল লাইট অফ করার সময় দুধের গ্লাস দেখেছিল। ফের পুনরায় লাইট অন করো। সেকেন্ড কয়েক তাকিয়ে ফের লাইট অফ করো। মনে মনে অধিক ভাবনা চিন্তায় ডুব দিয়ে চোখ বন্ধ করো। এই প্রান্তে নিদ্রাবিহীন ফারিন এক এপাশ ওপাশ করছে। রাহার জন্য অধিক চিন্তিত সে। একটি বাড়ির জন্য কথা বলার সুযোগ দেয়নি মেশকাত। ভীষণ রাগ হচ্ছে। না পারছে এ বাড়ির বাহিরে যেতে, না পারছে ডিভোর্সের ব্যবস্থা করতে। এক প্রকার বন্দি সে মেশকাতের কাছে। এত দ্রুত হার মেনে নেবে না সে। কাল এর একটা বিহিত করবে। মেশকাত ফারিনের ছটফটানি দেখে বুঝতে পারে এখনো ঘুমায়নি। ফারিনকে কাছে টেনে নেবার ইচ্ছে থাকলেও উপায় নেই। যদি রাগের বশে সোফায় গিয়ে ঘুমায়, হিতে বিপরীত হবে। অশান্ত মনকে শান্ত করার জন্য পদ্মার বাড়ি এসে পাথরের ওপর বসেছে। এত রাতে এখানে থাকা মোটেও ভালো দেখায় না। তবুও সে এসেছে। অনুভব করছে বারে বারে মৃদু বড় ঢেউগুলো যেন মাটি ছেড়ে তার বুকেই আছড়ে পড়ছে। সবকিছু পূর্ণ পাওয়াই এই জীবনে কেবল অপূর্ণ রয়ে গেলে তুমি। প্রভাতটি মনে মনে বারংবার আউড়িয়ে যাচ্ছে। ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করে রাহার একটি চিত্র মনোযোগ দিয়ে দেখছে। এরপর দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে সেখান থেকে হোটেলের গন্তব্যে রওনা দেয়। সকাল সকাল ঘুম ভাঙার পর রাহা নিজেকে অচেনা রূপে আবিষ্কার করে। হঠাৎই মাথায় আসে তার যে কাল বিয়ে হয়েছে। মনে ক্ষুণ্ণ করে দীর্ঘশ্বাস ফেলল। উঠে বিছানা ত্যাগ করার পূর্বে রায়ানের পানে তাকালো। শান্ত মস্তিষ্কে বেঘরে ঘুমাচ্ছে। নজর সরিয়ে মুখ ধুয়ে বাহিরে এলো। করিডোর থেকে উকি দিয়ে দেখে টেবিলে খাবার সার্ভ করছে তার শাশুড়ি। দ্রুতই নিচে নেমে এলো। সুন্দর করে শাশুড়িকে সালাম দিয়ে পাশে দাঁড়ালো। তিনি বেশ খুশি হয়ে উত্তর নিয়ে বলল, ভাবছিলাম ডাকতে পাঠাবো, যাক ভালো হয়েছে উঠেছো। রুহি আপু, বাবা ওঠেনি? উঠেছে, ফ্রেশ হচ্ছে তারা। তুমি বসো, সব নাস্তা রেডি। এখন শুধু আমার জমিদার পুত্রের ওঠার পালা। তিনি কখন ওঠেন? রাহা ভুল ক্রমেই প্রশ্ন করে কিছুটা লজ্জায় পড়ে গেল। অরুণা বেগম সেসব কিছু মনে করল না। বলল, 9টায় অফিসে যেতে হয় তার, এজন্য। বাকি মেহমান? তারা ভোরেই রওনা হয়েছে, তোমার সঙ্গে দেখা করে যেতে পারেনি। আমাকে ডেকে তুলতেন মা। সমস্যা নেই। তিনি মুচকি হেসে বললেন। তাদের কথোপকথনের মাঝে রুহি এলো। মুখ ভীষণ ভার, চোখ মুখ শুকনো যেন রাত জেগেছে। মেয়ের অমন মুখশ্রী দেখে তিনি জানতে চাইল, রাতে ঘুমাসনি? এমন দেখাচ্ছে কেন তোকে? রুহি ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, অ্যালার্জির কারণে ঘুমাতে পারিনি। জামাই কোথায়? উনি ভোরেই চলে গেছে কুমিল্লা। তোমাদের বলে যেতে পারিনি, আমাকে বলতে বলেছে। এতদিন পর এলো, হঠাৎ এমন কি কাজ পড়েছে ভোরেই যেতে হলো? ভোরে তো তোর খালা চাচা চাচিও গেছে, কই দেখলাম না তো। রুহি মাহের এই কথায় থতমত খেয়ে গেল। আমতা আমতা ভাব নিয়ে বলল, তাকে কল দিয়ে জিজ্ঞেস করো। বলেই চেয়ারে বসে রুহি। রায়ানকে ডাক দিয়ে নিয়ে আয়। আমার এই দায়িত্ব থেকে কালই ছুটি মিলেছে, ভাবিকে বলো। তোকে যেতে বলছি, তুই যা। আদেশ স্বরে বললেন। রুহি বিনা বাক্যে টেবিল ছেড়ে উঠে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। রুমে এসেই দেখলো ইতিমধ্যে রায়ান প্রস্তুত অফিসে যাবার জন্য। রুহি কিছুটা ব্যঙ্গ করে বলল, আজ মনে হচ্ছে বউয়ের ডাকে উঠেছিস। রায়ান বডি স্প্রে গায়ে ছুটতে ছুটতে বলল, না। তাহলে সূর্য মনে হয় ভুল স্থানে উঠেছে। বাহিরে গিয়ে দেখতে হচ্ছে। রায়ানের উত্তরে কিছু না বলে ঘুরে তাকালো। বোনের মুখশ্রী দেখে কিছু একটা আন্দাজ করতে পারে সে গম্ভীর গলায় বলল, বলো কি সমস্যা? মানে? কপাল কুঁচকে জিজ্ঞেস করলো রুহি। সেলিমের সাথে কি নিয়ে গতকাল রাতে ঝামেলা হয়েছে? মুখ আরো মলিন হয়ে এলো রুহির। প্রসঙ্গ পাল্টে কৃত্রিম হেসে বলল, কোথায়? কিছু না তো। শিওর?
এক ভ্রু উঁচু করে দৃঢ় গলায় জানতে চাইল রায়ান। পাক্কা। মৃদু হেসে বলল, আমি যদি ইনভেস্টিগেট করি জানতে পারি খবর আছে। থ্রেড দিয়ে বলল সে। রুহির মুখ গোমরা হবার পূর্বেই হেসে প্রস্থান করল, যেন সে রায়ানের কথা তেমন গুরুত্ব দেয়নি। তবে ভালো মতোই জানে রায়ান যদি তিল পরিমাণ আঁচ করতে পারে তাদের ঝামেলার মূল বিষয় সর্বত্র প্রকাশে আনবে যেভাবেই হোক। সে তার ভাইকে কড়াভাবে চেনে। রুহি নিচে আসার পর রায়ান দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নামল। ডাইনিং টেবিলের কাছাকাছি এসে বাবা মা রুহি ও রাহাকে দেখে চেয়ার টেনে খেতে বসে। একটি পরোটা নিয়ে গ্লাসে জুস ঢালতে ঢালতে রুহিকে জিজ্ঞেস করে, সেলিম কোথায়? কাজ করেছিল, সেজন্য কুমিল্লা চলে গেছে ভোরে। সন্দেহজনক নজরে তাকালো রুহির পানে। রায়ানের এরূপ চাহনি রাহার চোখ এড়ায়নি। রায়ানকে আপাদমস্তক মেপে নিল কয়েক সেকেন্ড। নেভি ব্লু রঙের শার্ট ও প্যান্ট পরেছে। শার্টের ওপরের অংশের দুটি বোতাম খোলা। লোমহীন ফর্সা বুক স্পষ্ট। হাতে ব্লু রঙের ঘড়ি। চুলগুলো কাকের বাসার মতো জেল দিয়ে মৃদু উঁচু করে রেখেছে। আদরে সুদর্শন সুপুরুষের ভাবে স্পষ্ট দেখা গেলেও হৃদয় নিরহংকারী নয় মোটেও। নৈশব্দে মৃদু প্রশ্বাস ফেলে দৃষ্টি ঘুরিয়ে নিল। রায়ান খাবারের মাঝে রাহাকে আর চোখে কয়েকবার দেখেছে। তার পানে দৃষ্টি স্থির ছিল, বিষয়টি তার চোখ এড়ায়নি। কালকের আংটি এখনো অনামিকা আঙ্গুলে দেখে হৃদয়ে কিছুটা সন্তুষ্টি মেলে। পরোটা পুরো শেষ করে আমি আসছি বলে বিদায় নিয়ে বেরিয়ে গেল। রায়ান যেতেই অর্ধখানা রেখে প্রস্থান করে রুহি। মায়ের ডাক পেছন থেকে শুনলেও সাড়া দেয়নি সে। রুমে এসে দরজা বন্ধ করে দেয়। রুহির এরূপ আচরণ রাহার কাছেও অদ্ভুত লাগছে। কার ওতে সব ঠিকঠাক থাকলেও হঠাৎ এমন হবার কারণ বোধগম্য নয় তার। রায়ান মির্জা মেয়ের এরূপ আচরণ সন্দেহজনক নজরে দেখেন, তবে সরাসরি কিছু বলে না। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আজ 29 তারিখ। বিয়ের 1 মাসও এখনো পূর্ণ হয়নি ফারিন ও মেশকাতের। সকালে শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে মাইশাকে সঙ্গে করে ফারিন তাদের বাড়িতে এসেছে। এই বিষয়টি যখন মেশকাত দুপুরে বাড়িতে এসে জানতে পারে, কোনো প্রকার তাদের সামনে সিন ক্রিয়েট করে না। সে ফারিনের যাওয়ার বিষয়টি জানে, তবে ভুলে গিয়েছে বলে চাপিয়ে দেয়। এরপর রুমে এসে ক্ষুব্ধ হয়ে ফারিনকে কল দেয়। 3 বারের 12 কল রিসিভ হয়নি দেখে মেশকাত ভীষণ রেগে যায়। আপাতত মন মেজাজ শান্ত রেখে বিকেলে ফারিনদের বাড়িতে যাবার সিদ্ধান্ত নিল। এই প্রান্তে ফারিন মেশকাতের কল ইচ্ছে করেই রিসিভ করেনি। যত প্রকার টর্চার আছে সে টালিয়ে যাবে মেশকাতের ওপর। কোনোভাবেই হার মেনে নিতে প্রস্তুত নয় সে। খুব আরাম করে পেয়ারা খাচ্ছিল, ঠিক তখন রাহার নাম্বার থেকে কল এলো। ফারিন সোজা হয়ে বসে পেয়ারা টেবিলে রেখে দরজা ভিড়িয়ে খাটে বসে কল রিসিভ করল। উত্তেজিত হয়ে জানতে চাইল। রাহা ফারিনকে শান্ত গলায় বলল, উদ্বিগ্ন স্বরে জানতে চাইল, আগে নিজেকে স্থির কর, আমার কথা শোন। আমি ঠিক এবং সুস্থ আছি। সত্যি বিশ্বাস হচ্ছে না? রায়ান তোর উপর কোনো টর্চার করেনি তো? না, রায়ান তার মতো রয়েছে, আমি আমার মতো। এখন বল, তুই আমার জন্য নিজের জীবন কেন নষ্ট করতে বসেছিস? ফারিনের বুক চিরে চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো। বলল, 5 বছর আগে তোর জন্য কিছু করতে পারিনি। যারা তোর জীবন ধ্বংসের পেছনে রয়েছে হাতের কাছে পেয়ে কিভাবে এত সহজে ছেড়ে দিই? আমি আমার পরিকল্পনা সফল করবই। মেশকাতকে আমি বরবাদ করবই। শান্ত, সুস্থ মাথায় আমার কথা শোন। প্রতিশোধ চাইলে আমিও নিতে পারতাম বা পারি, কিন্তু আমি বা তুই ওদের মতো না। কুকুর কামড় দিলে কুকুর হয়ে আমরাও কামড় দিতে পারি না। আমরা মানুষ, মনুষ্যত্ব বোধ আছে আমাদের। কিভাবে ভুলে গেলি তোর বাবা মায়ের শিক্ষা? তুই এত সহজে কিভাবে সব ভুলে গিয়ে মেনে নিয়ে সংসার করতে চলে গেলি অহংকারী রায়ানের সাথে? বিবেক বুদ্ধি কি এতটাই দুর্বল হয়ে গিয়েছে তোর? পজিটিভ চিন্তা ভাবনা কর। আমি যদি আজ আরয়ানকে বিয়ে করতাম, রায়ানকে ডিভোর্স দিয়ে ডিভোর্সি হিসেবে গণ্য হতাম সমাজে। সবাই হাসি মুখে আমাকে মেনে নিলেও কোনো না কোনো একদিন এই খোঁটা আমাকে শুনতে হতো কারো না কারো কাছ থেকে। হ্যাঁ, ডিভোর্সি মেয়েরা সুখী হয়, কিন্তু হাতে গোনা কয়েকজন। আর দ্বিতীয় কারণ, আমার বাবা মা ভাইয়া। রায়ান বড়লোক বাপের অহংকারী ছেলে। এখন যখন আমাকে পাবার যোগ তার উঠেছিল, সে কোনোভাবে যদি পরিবারের কারোর ক্ষতি করে বসতো, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি খুব সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নিয়েছি,
তুই আমার জন্য নিজের জীবন নষ্টের দিকে ঠেলে দিচ্ছিস না। আর একটা কথা শোন, মানুষ পরিবর্তন হয়। রায়ানের মধ্যে যদি ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন না আসে, আমি তাকে ত্যাগ করব। ফারিন রাহার কথাগুলো শুনে মৌন হয়ে রয়। এরপর কোমলভাবে বলল, আমি হেরে যেতে চাই না। সুযোগ দিয়ে যদি হেরে যাস তখন তোর আফসোস থাকবে না। মানুষ পরিবর্তনশীল। আমি কি বলেছি তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস। ফারিন বিনা বাক্যে কল বিচ্ছিন্ন করল। রাহা কান থেকে ফোন সরিয়ে সরু নিঃশ্বাস ফেলল। নিজের আত্মসম্মান বোধ বিসর্জন দিয়ে যে সিদ্ধান্ত সে নিয়েছে, আল্লাহ যেন তার পথকে সহজ করে দেয় এবং পরিপূর্ণতা মেলে। মনে মনে কথাগুলো ভেবে ফোন বিছানার ওপর রাখল। মনোকষ্ট তারও হচ্ছে, ইচ্ছের বিরুদ্ধে তাকে আজ এই পথ চলতে হচ্ছে। মেশকাত সোজা রায়ানের কেবিনে প্রবেশ করে বিনা অনুমতিতে। প্রথমে রায়ানের স্টাফ ভেবে রাগী দৃষ্টি নিক্ষেপ করে, তবে মেশকাতকে দেখে ল্যাপটপ অফ করে হেলান দিয়ে বসে বলল। এত তারা কিসের? মেশকাত বসতে বসতে রাগ ছেড়ে বলল, আমি জাস্ট বিরক্ত। ফারিনকে নিয়ে? এক ভ্রু উঁচু করে জানতে চাইল। হ্যাঁ, আমাকে না বলে মাইশাকে সঙ্গে নিয়ে ওদের বাড়িতে গেছে আজ। কারণ? 2 দিন ধরে চলে যাবে বলছে। আজ চলেই গেল? একেবারে না, ওর মাথায় কি চলছে জানি না। হতাশ হয়ে বলল, আমি ঠিক আছি রাহাকে নিয়ে, তোরাও ঠিক হয়ে যা। ইম্পসিবল। ফরেন প্রচুর ঘাট তেরা টাইম মে। হানিমুনে চলে যা ওকে নিয়ে। মেশকাত সেকেন্ড কয়েক চুপ থেকে বলল, এতটাও খারাপ আইডিয়া না। মেয়েরা সাধারণত স্বামীর ভালোবাসায়, যত্নে, বেজায় খুশি থাকে। তুই ওকে সেভাবে ট্রিট করতে পারিস? ট্রাই করে দেখতে পারি, যদি ব্যর্থ হয় তুই শেষ। ধামকি স্বরূপ বলল। রায়হান হেসে ফেলে বলে, ওকে মাই ইয়াং ফ্রেন্ড। হতাশ। নিরাশাজনক কণ্ঠে বলল। রায়ান খুব হেসে আরো মজা নিচ্ছে। হুটহাট মেশকাত প্রশ্ন করে, বাসরঘর হলো তোদের? রায়ান হাসি বন্ধ করে নড়ে চড়ে বসল। একটু ভারী গলায় শুধালো, তোদের হয়েছে? মেশকাত ঠোঁট জোড়া উঠিয়ে বলল, ও, তোদেরও হয়নি? আমি মেয়েদের প্রতি অতটাও আগ্রহ ছিলাম না কখনোই। রাহা আমার ওয়াইফ, একদিন সব হবে। আমি কারো ইচ্ছের বিরুদ্ধে কিছুই করব না। আমি তো ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করতে পারি না। মুখ ভার করে বলল। রায়ান এবারও হাসি বন্ধুর করুণ মুখশ্রী দেখে। মেশকাত দাঁতে দাঁত পিষে তাকায় রায়ানের দিকে। তবুও কি তার হাসি থামে? ফিক ফিক করে হাসছে সে। মেশকাত আরো কিছুক্ষণ কথাবার্তা বলে প্রস্থান করল। এর মধ্যে তার ফোনে একজনের কল এলো। রায়ান গম্ভীর মুখশ্রীতে রিসিভ করল। বলো। অপর প্রান্ত থেকে এক নাগারে একজন লোক অনেক কিছু বলছে। রায়ান মুখ বুঝে শুনে ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। আরান ঘুমের পিল খেয়ে শুয়েছিল। হোটেলের একজন কর্মচারীর ডাকে ঘুম ভাঙে, উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। তার গন্তব্য এখন রায়ানের বাড়িতে। রাহার সঙ্গে দেখা করা এখন তার মূল উদ্দেশ্য। রাহার প্রিয় জিনিসগুলো কিনে রওনা হয়। গাড়ি বাড়ির বাহিরে আসার সঙ্গে সঙ্গে দারোয়ান দরজা খুলে দেয়। ভেতরে গাড়ি প্রবেশ করে একপাশে রেখে বাড়ির ভেতরে এলো। ঘড়িতে সেই 12টা বাজে। একজন সার্ভেন্ট আরানকে দেখে রান্নাঘরে এলো মালকিনকে ডাকতে। হাত ধুয়ে অরুণা বেগম রান্নাঘর থেকে বের হলেন। আরান তাকে দেখেই বিনয়ী স্বরে সালাম দিলেন। তিনি উত্তর নিয়ে প্রশ্ন করলেন, তুমি কে বাবা? তোমাকে চিনতে পারলাম না। আরান সৌজন্য বোধ বজায় রেখে বলল, আমি আরান, রাহার গেস্ট। সম্পর্কে কি হও তুমি ওর? রাহার খালাতো বোন তন্নি আপুদের বাড়িতে ব্যাচেলার হয়ে ভাড়া থেকেছিলাম। সেখানে থেকেই আমাদের পরিচিত তন্নি আপুদের সাথে এবং তার সাথে। আচ্ছা বসো, আমি রাহাকে ডাকছি। এই বলে তিনি একজন সার্ভেন্টকে দিয়ে রাহাকে ডাকতে পাঠালো। আরানের কথা শুনে রাহা দ্রুতই সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। উল্টো দিকে সোফায় বসলো রায়ান। ঠিক তখনই রাহা হাতের চুড়ির ঝিনিঝিনি মৃদু আওয়াজ তুলে নিচে নামছে। আরান এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ব্লু রঙের শাড়িতে রাহাকে বেশ সুন্দর লাগছে। আজ হলেও হতে পারত রাহা তার অর্ধাঙ্গিনী। সদ্য বিয়ে করা বধূর নতুন সাজসজ্জা দেখে উৎফুল্ল হয়ে আবেগে দিশাহারা হতো সে।
সবই স্বপ্ন, কল্পনা কেবল। রাহার প্রতি আরানের এরূপ চাহনি রাহা সব রুহিও খেয়াল করে। বিষয়টা অদ্ভুত লাগে তার কাছে। রাহা নিচে এসে আরানের অপর পাশের সোফায় বসে কৃত্রিম হেসে বলল, কেমন আছিস? যেমন রেখে এসেছো। আরানের এরূপ উত্তর আশা করেনি রাহা। রুহির সামনে কিঞ্চিত লজ্জাবোধ অনুভব হয়। আরান রাহার লজ্জাজনক পরিস্থিতি বুঝতে পেরে বলল, যেমন রেখে এসেছো আমাদের, তেমনই আছি আমরা। শুধু তোমাকে সবই মিস করছে। তন্নি চলে গেছে? ঠিক জানি না। তুই কখন যাবি? আমাকে তোমাদের শহর থেকে তাড়িয়ে দিচ্ছ মনে হচ্ছে। দুষ্টু হাসি প্রদান করে বলল, হ্যাঁ, তাই মনে কর। আমাদের এরিয়া ছাড়। ভয় নেই, চলে যাব। কিছু কাজ আছে, শেষ হলে চলে যাব। রুহি ততক্ষণে রাহার পাশে এসে বসেছে। রাহা আরানকে উদ্দেশ্য করে পরিচয় করিয়ে দেয়। রুহি টুকটাক কথা বলে সন্দেহজনক দৃষ্টিতে তাকায়। রাহার জন্য আনা জিনিসগুলো হাতে তুলে দেয়। দুপুরের খাওয়া দাওয়ার পূর্বেই আরান চলে যায়। রায়ান দুপুরে বাড়িতে আসে না, একেবারেই রাতেই ফিরে। 9টার দিকে মিশকাত ফারিন ও মাইশাকে নিতে এলো। একাকীভাবে ফারিনের সঙ্গে কথা বলার উপায় নেই দেখে বাড়িতে ফিরে কথা বলার সিদ্ধান্ত নিল। কিন্তু ফারিন যাবার জন্য অমত পোষণ করলে পরের সপ্তাহে এসে থাকার কথা সবাইকে বলে ফারিনের বাবা মাকে রাজি করায়। তারাও যাবার জন্য আপত্তি দেখালো না। ফারিন মনোমেজাজ ক্ষুণ্ণ করে মেশকাতের সঙ্গে যাবার জন্য উদ্যত হয়। বাড়িতে ফিরেই মেশকাত ফারিনকে কেবল হানিমুনে যাবার কথা বলে। ফারিন তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, মিথ্যে বলার অভ্যেসটা গেল না। তখন মনে ছিল না, ভারী গলায় বলল। আমি কোথাও যাব না। কনফার্ম যখন করেছি যাব, তখন যাবই। ফারিন কিছু একটা ভেবে চুপ হয়ে রয়। মৌন হয়ে কিছু ভেবে ঘুমানোর প্রস্তুতি নিল। রাহার কথা তার মনে উঠেছে, কিন্তু মেশকাত এবং রায়ানকে যদি কোনোভাবে শাস্তি দিতে পারত, হয়তো তখন মেয়েদের দুঃখ বোঝার ক্ষমতা রাখত। তার বক্ষ চিরে দীর্ঘশ্বাস বের হলো। রাতে রায়ান ফিরে এসে সোজা রুমে চলে এলো। ড্রয়িং রুমে রুহি বসে টিভি দেখছিল। অদেখার ভান করে চলে এসেছে। রুহি আশ্চর্য হয়, সকালেও সব ঠিকই ছিল, আবার না জানি কিসের কারণে ক্ষোভিত সে। বোধগম্য হলো না তার। রায়ান রুমে প্রবেশ করেই কোট বিছানায় ফেললেও রাহা তার ক্ষুব্ধ আদরের পানে এক নজর তাকিয়ে ফোন স্ক্রল করতে ব্যস্ত হয়ে গেল। শার্টের বোতাম খুলে সোফায় বসে রাহার পানে না তাকিয়ে দৃঢ় গলায় বলল, আরান কেন এসেছিল? রাহা নজর সরিয়ে রায়ানের পানে তাকালো। আরানকে নিয়ে তার সমস্যার হবে বুঝলে যাবার পূর্বে পুনরায় আসতে নিষেধ করত। এজন্য রায়ানের মুখশ্রী ভারী এবার সে বুঝতে পারে। রাহা মৃদু স্বরে বলল, দেখা করতে। রিসেপশনে আরান আসার পূর্বেই আমার বিদায় হয়েছে, এজন্য আজ দেখা করতে এসেছে। রায়ান কয়েক সেকেন্ড স্থির রইল। রাহাও ততক্ষণে নজর সরিয়ে নিয়েছে। এরপর ভারী গলায় শুধালো, এই বাড়িতে আরানের আসা যাওয়া নিষিদ্ধ। দ্বিতীয়বার যেন আরানের কদম এ বাড়িতে না পড়ে। রাহা চোখ না তুলে স্থির হয়ে রইল। রায়ানের সঙ্গে কথা মিলিয়ে কথা বলার ইচ্ছে শক্তি নেই। এজন্য চুপ থেকে হোয়াটসঅ্যাপে আরানকে নিষেধাজ্ঞা আরোপ করে এ বাড়িতে না আসার মনক্ষুণ্ণ হয় ভীষণ। আরান তখনও রাহার টেক্সট সিন করেনি, ড্রাইভিংয়ে ব্যস্ত। রায়ান উঠে এবার নিচে এলো। ড্রয়িং রুমে বাবা মাকে দেখে নিচে নেমে এলো। তাদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে হাঁক ছেড়ে রুহিকে ডাকলো। রুমে অবসর সময় কাটাচ্ছিল রুহি। রায়ানের ডাকে রুম ত্যাগ করলো। ততক্ষণে রাহা করিডোরের সামনে এসে উপর থেকে নিচে উঁকি দিল। রুহি বের হতেই ফোন থেকে একটি বিয়ের কাবিননামা বের করে দেখালো। চেঁচিয়ে জানতে চাইল, এটা কি পরে আব্বু আম্মুকে শোনা? রুহি ফোন হাতে নিয়ে কাবিনের ব্যাপারটি দেখেই মুখ মলিন করে ফেলে। চোখ ছলছল করে ওঠে নিমিষেই করুণ চোখে শূন্যে দৃষ্টি নত করে রাখল। রায়ান গর্জে উঠে, পড়তে বলেছি। রুহি হাউমাউ করে কাঁদতে লাগলো। অরুণা বেগম উঠে মেয়ের পাশে এসে পিঠে হাত রেখে ছেলের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, কি হয়েছে তুই বলতে পারছিস না? ওর ওপর চিল্লাচিল্লি করছিস কেন?
তোমার মেয়ে কেন গোপনে রেখেছে সেলিমের দ্বিতীয় বিয়ের কথা? জিজ্ঞেস করো, ভালো করে জিজ্ঞেস করো। আঙুল রুহির উপর তাক করে বিকট কণ্ঠে বলল। রায়হান মির্জা আতকে উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে জানতে চাইল, তুমি কিভাবে জানো? সেলিম তোমায় বলেছে? রায়ান রুহির হাত থেকে ফোন কেড়ে তার উদ্দেশ্য এগিয়ে দিল, বলল, দেখো, কুমিল্লার এক পরিচিত লয়ার আমাকে বিয়ের কাগজ পাঠিয়েছে। তিনি ছেলের বাড়ি উৎসুক হয়ে তাকালো। রায়ান ফের বলল, কাল রাতে আমার কানে ওদের ঝামেলার কিছু টপিক এসেছে, সেই সূত্র ধরে আমি ডিটেকটিভ দিয়ে ইনভেস্টিগেট করাই। দেন সব তোমাদের সামনে। সেলিম বিয়ে করেছে 6 মাস হলো। তোমার মেয়ে বিষয়টি জানা সত্ত্বেও আমাদের বলেনি। জিজ্ঞেস করো কেন? আমাদের কি মৃত্যু হয়েছে? রায়হান মির্জা এবার ভীষণ রেগে তেতে উঠলেন মেয়ের উপর। ধমকের গলায় জানতে চাইলেন, রায়হান কি সত্যি বলেছে রোহি? সত্যিটা বলো। রুহি অশ্রুসিক্ত নয়নে মাথা ওপর নিচ দোলায়। রাহা অবস্থা বেগতিক দেখে নিচে নেমে শাশুড়ির পাশে দাঁড়ায়। তিনি ফের একই কণ্ঠে জানতে চাইল, বলো, কেন লুকিয়েছে? আমরা কি জীবিত নেই? রুহি কান্নারত মুখশ্রী তুলে বলল, এটা আমার ব্যর্থতা। আমি পারিনি সেলিমকে আগলে রাখতে। সেলিম আমায় তোমাদের জানাতে নিষেধ করেছে। যদি জানাই তাহলে আমাকে ডিভোর্স দিবে। এজন্য মুখ বুজে সহ্য করেছি, ভবিষ্যতেও আরও করব। আমি চাই না তোমরা অসম্মানিত হও, সমাজের চোখে নিন্দাসূচক পাত্রে পরিণত হও আমার জন্য। তোর জন্য? তুই কি অন্যায় করেছিস? অন্যায় করেছে সেলিম। অরুণা বেগম খেকিয়ে বললেন মেয়েকে, আমু, সমাজের চোখে একজন ডিভোর্সি নারীর ভ্যালু অপরাধ, নিন্দায় পরিণত। আমার জন্য তোমরা কারো কাছে কটূক্তি কথা শোনো, আমি তা চাই না। সেলিম বিয়ে করলেও আমি তাকে ভালোবাসি। দ্বিতীয় বিয়ে করার অনুমতি নেয়নি, তবে আমি মেনে নিয়েছি। শাট আপ! তুই কিভাবে ভেবে নিয়েছিস আমরা এটা মেনে নিব? কখনো না। সেলিমকে আজই আসতে বলবি, এক্ষুনি। ধমক দিয়ে রুহিকে বলল রায়ান। অরুণা বেগম ফুপিয়ে উঠলেন। তার মন কেন জানি ছেলের অপরাধের সূত্র ধরে এই একই ভুল ঘটেছে। বিধাতা এ কোন পরিস্থিতিতে তাকে ফেলেছে? রায়ান মির্জা রায়ানের উদ্দেশ্য করে বললেন, আমি কল দিয়ে সেলিমকে আসতে বলছি, সঙ্গে ওর বাবা মাকেও। তিনি ব্যস্ত হয়ে গেলেন কল দেবার চক্করে। রায়ান তখনও রুহির পানে চেয়ে রাগে ফুঁসছে। রাহা কাছাকাছি দাঁড়িয়ে কেবল দেখছে তাদের ভাবভঙ্গি। কিভাবে এবং কি বলে সান্ত্বনা দেবে জানা নেই তার। কাল এ বাড়িতে এসেছে, আজই এরূপ ঘটনার সম্মুখীন হবে কেই বা জানত। রায়ান মির্জা সেলিম ও তার পরিবারের সাথে কথা বলে ফোন রেখে তাদের উদ্দেশ্যে বলল, আমি তাদের বিষয়টি জানাইনি। রাতের রওনা হবে না তারা। তিনি এবার মেয়ের পানে তাকালেন। মেয়ের কান্না বুকে হাহাকার সৃষ্টি হচ্ছে যেন। পারিবারিক ভাবে মেয়েকে বিয়ে দিয়েছিল ভালো পাত্রের সঙ্গে। 2.5 বছর ঘুরতেই মেয়ের সংসারে এমন ধস নেমে আসবে কে জানতো। হাত ধরে টেনে মেয়েকে বুকে আঁকড়ে নিলেন। বাবার বুকে এক টুকরো ছায়া পেয়ে আদুরে হয়ে আরো ফুপিয়ে উঠল রুহি। তিনি ভারী গলায় মেয়েকে শোধালো, সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো মামনি। মাথায় হাত বুলিয়ে দিলেন মেয়ে। রাহা বাবা মেয়ের আদুরের দৃশ্য দেখে ভেতরে ভেতরে খুশি হলেন। শত দুঃখের মাঝেও মেয়ের পর বাবা নামক বটবৃক্ষের ছায়া পেলে শুকনো চারাগাছ যেন জীবিত আকার ধারণ করে। এজন্যই বুঝি বলা হয় বাবা নামক ছায়া বৃক্ষ। রায়ান তেড়ে ফুরে যেতে নিল। রাহা অরুণা বেগমকে ধরে সোফায় বসালেন। পাশে বসে কোমল গলায় বললেন, মা, আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, দেখবেন আল্লাহ একটা ব্যবস্থা করবেই, ভরসা রাখেন। তিনি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে খপ করে রাহার হাত ধরে বলেন, তুমি আমাদের ক্ষমা করো মা। মায়ের এতটুকু কথা রায়ানের কর্ণপাত হতেই করিডোরে দাঁড়িয়ে গেল সে। ঘুরে তাকালো না। রাহা খুব বিনয়ী স্বরে তার হাতের ওপর হাত রেখে বলল, আপনি কেন বলছেন এসব? শান্ত হন মা। তিনি কান্নারত কণ্ঠে শোধালো, তোমার সঙ্গে আমার ছেলের হওয়া অন্যায় আজ আল্লাহ ফেরত দিয়েছে মেয়ের ওপর। তুমি আমাদের মাফ করো, নয়তো আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন না। রাহা যেন এবার থমকে গেল শাশুড়ির কথা শুনে।
সে এমনটা ভাবেনি, অভিশাপও দেয়নি। মস্তিষ্ক থেকে উধাও হয়ে গেছিল ব্যাপারটা। মুখ খুলে কিছু বলার সুযোগ যেন হারিয়ে ফেলেছে। কি বলে এখন তাকে সান্ত্বনা দিবে ভেবেই ব্যাকুল। তবে এই মুহূর্তে চুপ থাকলে চলবে না। রাহা ধীরে কণ্ঠে শোধালো, এভাবে বলতে নেই, আপনি শান্ত হন মা, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। তিনি কান্নায় ভেঙে পড়লেন আরও। রাহা যতই বলুক, এটা যে নির্মম নিয়তি। রাহার হঠাৎ ওপরের চোখ গেল উল্টো দিকে ফিরে রায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ সরিয়ে নিল। রুহি হাউমাউ করে কেঁদে রুমে চলে গেল। রায়হান মির্জা সোফার অপর পাশে বসলেন, কপালে হাত রেখে। রায়ান প্রস্থান করেছে। রুমে এসে শার্ট খুলতে খুলতে মায়ের বলা কথাগুলো ভাবে। আসলে কি এটি রিভেঞ্জ অফ নেচার, নাকি আল্লাহর দেয়া তারই কর্মফল ফিরিয়ে দিয়েছে তারই পরিবারে? ঈশ্বর চিন্তিত দেখায় তাকে। সেলিম বাবার কথা শুনে দমে যায় না। সাহস নিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সে তার দ্বিতীয় স্ত্রীকে ত্যাগ করবে না, আবার রুহিকেও ডিভোর্স দেবে না। বিষয়টি গোপনে রাখার জন্য কেবল রুহিকে চাপ সৃষ্টি করেছে। এখন যখন সব সত্য ঘটনা উদ্ঘাটন হয়েছে, বাবা মাকে না জানিয়েই ঢাকা যাবে। যাবার পর যা হবে দেখা যাবে। মনে মনে এসব সিদ্ধান্ত নিয়ে নেয় সেলিম। রাত এখন গভীর। রাহার চোখে ঘুম উধাও। শাশুড়ির বলা কথাগুলো এখনো কানে প্রতিধ্বনি হচ্ছে বারংবার। রায়ানের করা অন্যায়ের শাস্তি সে কখনো নিতে চায়নি, না কখনো মন থেকে অভিশাপ দিয়েছে। তবে আল্লাহ তার বিচার ঠিক দেখিয়েছেন, এতে তার ভীষণ মনক্ষুণ্ণ। রায়ানের শাস্তি তার বোন কেন পাবে, বা ইতিমধ্যে পাচ্ছে? শব্দবিহীন প্রশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। এপাশে যে রায়ান নিদ্রায় কাবু এমনটা নয়, সেও একই কথা উপলব্ধি করছে। রুহির সাথে এমন হচ্ছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এখানে কি তার দোষ বেশিরভাগ, নাকি সেলিমের? অতীতের করা ভুলের প্রায়শ্চিত্ত বোনের ওপর ফলছে। রায়ান অন্ধকারের মাঝে রাহাকে অনুসরণ করে তাকায়। তার স্থানে অন্য কোনো মেয়ের অবস্থান হলে এই বিষয়ে খোটা স্বরূপ কথা শোনাত। অথচ এখন অবধি কোনো প্রকার কথা সে বলেনি, না বলার কোনো আগ্রহ আছে। তার জন্য রাহাই কি পারফেক্ট জীবনসঙ্গী বুঝে উঠতে পারছে না। শুধুমাত্র রাহার যে জীবন সুন্দরভাবে গড়ে দিতে পারে, তার দ্বারা এজন্যই তাকে বিয়ে করে। মধ্যকার সম্পর্ক সুন্দর হোক না নরবরে, তার দ্বারা সমাজের চোখে রাহা যেন সুন্দরভাবে বিবাহিত নারী হিসেবে স্বীকৃতি পায়, এটাই ছিল তার মূল লক্ষ্য। সকালের পরিবেশ স্নিগ্ধ শান্তময় থাকলেও এখন মির্জা পরিবারের আবহাওয়া বেশ গরম উত্তাপ ছড়াচ্ছে যেন। রায়ান মির্জা একাই পুরো বাড়ি কাঁপিয়ে রেখেছে। মান সম্মান ধূলিসাৎ হবার উপক্রম দেখে দৃষ্টি নত সেলিমের বাবা মায়ের। সেলিম শূন্যে তাকিয়ে কপাল কুঁচকে বসেছিল। ড্রয়িং রুমে আপাতত সকলেই উপস্থিত। রুহি নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। পাশেই বসেছিল রাহা। 9টার দিকে তারা পৌঁছে গেছে ঢাকায়। নাস্তার পর্ব শেষ হতেই রায়হান মির্জা বিয়ের প্রসঙ্গ তুলে, পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আপনার ছেলে সবার অগোচরে এমন ভুল কিভাবে করতে পারে? নাকি ওর পেছনে আপনারাও জড়িত? আগের কথাগুলো সেলিম হজম করে নিলেও এখনের বলা শ্বশুরের কথা তার গায়ে কাটার মতো বিঁধে। সে চোখ তুলে কাট কাট কণ্ঠে শোধালো, তবে কি আমি বলবো 5 বছর পূর্বে রায়ানের ভুলের সঙ্গে আপনারাও জড়িত ছিলেন? রায়ান রক্তচক্ষু নিয়ে তাকালে সেলিম কিছুটা দমে এলো। সেলিমের বাবা ওসমান আহমেদ ছেলের পানে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কথা বলবি কুলাঙ্গার ছেলে? এক বিয়ে করার পর দ্বিতীয় বিয়ে কিভাবে করিস না জানিয়ে? আমাদের বংশে কালিমা খেয়ে উচ্চ গলায় কথা বলছিস। ভুল কি বলেছি আমি? রায়হান যে ভুল করেছে, রাহাকে বিয়ে না করলে হতো পাপ, এখন বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিয়ে সোয়াব করছে, তাহলে আমারও ভুল নয়? ভুল নয়। উঠে গিয়েই তেড়ে ফুঁড়ে ছেলের গালে চড় দিলেন ওসমান আহমেদ। সেলিম রেগে মেগে দাঁড়িয়ে গেল, চেঁচিয়ে বলল, তুমি আমায় মারতে পারো মারো, তাদের কোনো অধিকার নেই আমাকে শাসানোর। তার ছেলে প্রতিশোধের কারণে বিয়ে করেছে, আমি ভালোবেসে পরকীয়া না জড়িয়ে বিয়ে করিয়েছি। ভুল কোথায় হয়েছে? এমন নয় যে আমি রুহিকে জানাইনি। নিজের দোষের দিকে দৃষ্টিপাত দে, অন্যের কথা বলে নিজেকে বড় প্রমাণ করিস না। রুহি তোর বউ হলেও আমরা তোর বাবা মা, আমাদের জানানো হক আছে। কেন জানাসনি? কেন মেয়েটাকে কষ্ট দিয়েছিস? আমি রুহিকে কষ্ট দিইনি,
উভয়কেই আমি সম্মানের অধিকার দিয়েছি। রুহির প্রতি যদি অন্যায় করতাম, দায়িত্বহীনতার আচরণ করতাম, তখন আমায় তোমরা ব্লেম করতে পারতে। এমনটা আমি কিছুই করিনি। জিজ্ঞাসা করো রুহিকে। রুহি কান্না বন্ধ করে বিক্ষিপ্ত রাগ নিয়ে এগিয়ে এলো, দাঁতে দাঁত পিষে বলল, স্বামীর ভাগ কোনো স্ত্রী দিতে পারে না, তুমি সেটাই দিয়েছো নিজ থেকে। তোমার কাছ থেকে এখন আমার একটাই চাওয়া, ডিভোর্স। বলেই রুহি তার কক্ষে প্রস্থান করলো। সেলিম রুহির যাবার পানে চেয়ে উঁচু গলায় বলল, আমি তোমাকে কখনো ডিভোর্স দেব না রুহি। তুমি আমার বউ ও আমার ভালোবাসা, কাউকে আমি ত্যাগ করে জাহান্নামে যেতে চাই না। রায়ান সেলিমের মুখোমুখি এসে দাঁড়িয়ে কাঠিন্য স্বরে বলল, তুই কি ত্যাগ রাখবি? আমি তোকে আমার বোনের জীবন থেকে ত্যাগ করে দিব চিরতরে। তুই জানিস আমার সম্পর্কে তোর ধারণা রয়েছে। তোমার ছেড়ে আমি রুহিকে ছাড়বো না। সরস কণ্ঠে বলল, দেখ, তুই ভুল করেছো তুমি। বিয়ের পর পরকীয়ায় লিপ্ত হয়ে গোপনে বিয়ে করে নিজেকে পাপ মুক্ত রাখতে চাইছিস, কাপুরুষ। সেলিম এবার চটে গেল। রায়ান মির্জা রায়ানকে সরিয়ে আনো। সেলিমের উদ্দেশ্যে বলল, দেখ, যদি তোমায় করতেই হয় দ্বিতীয় স্ত্রীকে করো, তবে তুমি রুহিকে পাবে। কোনো গ্যারান্টি নেই যে তৃতীয় বিয়ে করবে না ও। কখনোই রুহিকে দেব না ওর সঙ্গে। আঙুল টাক করে বলল। রায়ান মির্জা এবার ছেলের পানে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, তুমি চুপ থাকো। নিজের ভুল যখন বুঝতে পারবে, সেদিন আমার মেয়েকে তুমি পাবে। তোমায় আমি সুযোগ দিলাম সেলিম। লাস্টের কথা সেলিমের পানে চেয়ে বলল, আব্বু, তুই ঠিক করছো না। গম্ভীর গলায় বাবার উদ্দেশ্যে বলে। তিনি ছেলের পানে তাকিয়ে জানায়, তুমিও ঠিক কাজ করোনি। রাহাকে তার পরিবারের সবার বিরুদ্ধে এ বাড়িতে এনে ভুলে যেও না, তারাও তোমায় সুযোগ দিয়েছে। রায়ানের আত্মসম্মানে খুব লাগে বাবার কথাটা। রেগে মেগে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল বাহিরে। সেলিম কিছু বলতে উদ্যত হতেই রায়ান মির্জা ওসমান আহমেদকে দৃঢ় গলায় জানালেন, আপনি আপনার ছেলেকে নিয়ে এক্ষুনি চলে গেলে খুশি হব। ওই মেয়েকে ত্যাগ করে সেদিন আমার মেয়েকে নিতে আসবে। সেদিন রুহি আপনাদের বাড়িতে যাবে, এর আগে নয়। ওসমান আহমেদ ছেলের জন্য নিজের সম্মান হারাতে বসেছে। বাঘ হারাসে বিনা বাক্যে ছেলেকে সঙ্গে নিয়ে প্রস্থান করলেন তারা। অরুণা বেগম চোখের পানি এবার আর ধরে রাখতে পারল না। ছেড়ে দিয়ে মেয়ের কক্ষে ছুটে এলেন। রায়ান মির্জা রাহার পানে তাকিয়ে স্বর নরম করে বলল, যাও, তাদের সান্ত্বনা দেও। রাহার শ্বশুরের কথা শুনে উঠে দাঁড়ালেন। কয়েক কদম বাড়িয়ে থেমে ঘুরে তাকালেন। রাহাজ গর্বিত এমন ভালো শ্বশুর শাশুড়ি পেয়ে। তার এবং পরিবারের দুঃখগুলো বুঝতে পেরেছে, এটাই তার কাছে অনেক বেশি পাওয়া। দৃষ্টি নত রেখে নিচু স্বরে বলল, আব্বু, আপনাকে ধন্যবাদ। এতটুকু বলে প্রস্থান করো। রায়ান মির্জা এক পলক তাকিয়ে নজর সরিয়ে নিল। তিনি বুঝতে পেরেছেন রাহা তাকে কেন ধন্যবাদ প্রদান করেছে। সরু নিঃশ্বাস ফেলে সে আদর্শ বাবা হতে পারলেন না ছেলের ক্ষেত্রে। এটা তার জীবনের চরম হতাশাজনক ব্যাপার। ফারিন আনমনা হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। নাস্তা করে অনেক আগেই রুমে এসেছে। মেশকাত সেখানে থেকেই দোকানে চলে গেছে। মাইশার আগমন হলো বলে যে কোনো সময়ে। খুব ভাব জমেছে মাইশার সঙ্গে তার। এ বাড়ির প্রতিটি মানুষ অত্যন্ত ভালো, কেবল মেশকাত ব্যতীত। শাশুড়ি বড় যা তারা কখনো ছোট চোখে বা কটূক্তি করে কথা বলেনি। কাজবাজ একা হাতে কাজের লোক নিয়ে বড় ভাবি সামলেছে। কোনো কাজ আগ্রহপূর্বক করতে গেলে ভাবি নিষেধাজ্ঞা আরোপ লাগিয়েছে। শ্বশুর প্রতিনিয়ত তার এবং সকলের জন্য বাহির থেকে খাবার এনেছে। প্রতিটা মানুষ কতটা বিনয়ী, শান্ত স্বভাবের। পুরো বংশের মানুষগুলো যদি এমনই হয়ে থাকে হাতে গোনা কয়েকজন বাদে, তবে ডিভোর্স হবে বা কিভাবে? এই জন্য বুঝি এই বংশে ডিভোর্সের সংখ্যা নেই বললেই চলে। তবে সে কি করবে? ভাবনার অন্তিম পর্যায়ে নিজেই প্রশ্নের কেন্দ্রবিন্দু হলো। সরু প্রশ্বাস ফেলল। আদৌ কি রাহার কথাগুলো মেনে নেওয়া উচিত? তার এই শক্ত হৃদয় নরম হবার চান্স শূন্যের কোঠায়।
মেশকাতকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব চ্যালেঞ্জ সম্মুখীন। কিছুতেই অতীত ভুলতে পারছে না সে। এটাই তার জীবনের অসহায়ত্ব বড় দুর্বলতা। রিংটং বেজে উঠল তার ফোনে। চৈতন্য ফিরে ফোনের স্ক্রিনে নজর ফেলতেই মেশকাতের নাম্বার দৃশ্যমান হলো। ভাবনা চিন্তা বাদ দিয়ে কল রিসিভ করলো। হ্যালো। আমার রাস্তায় আজ সন্ধ্যা হবে। সন্ধ্যার পর এক ছোট ভাইয়ের হলুদের অনুষ্ঠানে যাব। আমিও তুমি রেডি থেকো। আর হ্যাঁ, রায়হান রাহাও যাবে অনুষ্ঠানে। বলা শেষ হতেই কল বিচ্ছিন্ন করলো মেশকাত। ফারিন কিছুটা তাচ্ছিল্য হেসে ফেলে। সে যাবে না জেনেই রাহার কথা বলেছে। এতে করে এখন নিষেধাজ্ঞা না করতে পারে। প্রতিটা মানুষের তার নিজ নিজ দুর্বলতার কাছে অসহায়। মানুষ সেই দুর্বলতায় আঘাত করতে অভ্যস্ত। আরান হোটেলে এসে সবে গা দুলিয়ে দিয়েছে বিছানায়। খুব ক্লান্ত সে। রাতে একটি প্রজেক্ট নিয়ে কাজ করেছে। সকালে সেটি সাবমিট করে এখন সে ফ্রি। রাহার জন্য সে তার বাবার কোম্পানিতে জয়েন হয়েছিল। এখন সে যখন নেই, তাকে এই দায়িত্ব থেকে মুখ ঘুরিয়ে নিতে চায় না। তাকে হয়তো পাওয়ার উপায় এখন হাতছাড়া। নিজের পরিবারের মানুষের কথা বাদ দিলে তো আর চলবে না। খুব ব্যথা লাগে হৃদয়ে যখন সে ভাবে রাহা অন্যের কাছে রয়েছে। তীরের ন্যায় আঘাত তার বক্ষে লাগে, কাটার চেয়ে বিষাক্ত। তবে সে এত দ্রুত হাল ছাড়বে না। পরবর্তীতে রাহাত সুখ ও দুঃখের উপর নির্ভর করে তাকে পাওয়া না পাওয়া অপেক্ষা করবে সে। আড়ম্বরপূর্ণ বিয়ে বাড়িতে হলুদের অনুষ্ঠান আরম্ভ হলো বলে। মেশকাত ফারিনকে নিয়ে অনেক আগেই পৌঁছে গেছে। ফারিন এক পাশে বসে বারংবার বাইরে তাকাচ্ছে, রাহার আগমন দেখার আশায়। 1 ঘন্টা হয়ে গেল, তবুও আসছে না। মেশকাত পাশে বসে মনোযোগ রেখেছে ফোনে। ফারিন বিরক্ত হচ্ছে তাকে দেখে। হতাশ হয়ে মেশকাতের পানে চেয়ে গম্ভীর গলায় শুধালো, আসবে না? মেশকাত ফারিনের প্রশ্নে এক ঝলক তাকিয়ে নজর সরিয়ে বলল, না। নিমিষেই ফারিনের মনক্ষুণ্ণ হয়ে গেল। মেশকাতের মিথ্যা বলাটা প্রকাশ পাচ্ছে। ফের কিছু বলতে যাবে, এর মাঝে ফোন লক করে মেশকাত সামনের পানে তাকিয়ে বলল, রায়হানদের বাড়ি ঝামেলা হয়েছে, এজন্য আজকে আসবে না, কাল আসবে। মনটা খচখচ করে উঠল। রাহাকে নিয়ে কোনো প্রকার ঝামেলা হলো কিনা ভেবেই চটজলদি প্রশ্ন করল, কি ঝামেলা? মেশকাত সেকেন্ড কয়েক বিরতি নিয়ে রুহির বিষয়ে সব খুলে বলল। আজ সকালের ঘটনা ব্যাখ্যা করল সম্পূর্ণ। ঈষৎ চিন্তাযুক্ত হলো সে। পরপরই তাচ্ছিল্য হাসি দেখা মিলল তার ঠোঁটে। মেশকাত বেশ ভালো করেই জানে ফারিন এখন মনে মনে কি ভাবছে। তার মন ছোট্ট হয়ে এলো। শত হলেও বন্ধুর বোন মানে নিজের বোনের সমতুল্য। এই জন্য নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। ফারিন ম্লান হেসে একটি প্রবাদ আওড়ায়, আল্লাহ ছাড় দেয়, ওদের ছেড়ে দেয় না। এতে যদি আপনার শিক্ষা হয়। মেশকাত দৃষ্টি নত রাখে। এই বিষয়ে ফারিনের সঙ্গে তর্কে জড়াতে চায় না সে। রীতিমতো আপসেট। ফোনের পানি দৃষ্টি রেখে শোরগোলের মধ্যে প্রবেশ করার সময় আরান অনাকাঙ্ক্ষিতভাবে একটি মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। হাতের ফোন পড়ে গেল ফ্লোরে। আরান দুঃখিত সহিত মেয়ের পানি দৃষ্টিপাত ঘটিয়ে বলল, আমি একদমই সরি। প্লিজ ডোন্ট মাইন্ড বড় আপু। মেয়েটি গালের ওপর থেকে চুলগুলো সরিয়ে মুখশ্রীতে কিঞ্চিত অভিযোগের ভাব ফুটিয়ে মৃদু স্বরে বলল, ইটস ওকে ছোট ভাইয়া। আরান ফোন ততক্ষণে হাতে তুলে রসিকতা ভাব কণ্ঠে ফুটিয়ে বলল, আমার বাক্য আমাকে ফিরিয়ে দিলেন। মেয়েটি আরানের পানে চেয়ে চুলগুলো কানের পেছনে গুজে মৃদু হেসে বলল, এমনটা নয়। আপনি যেহেতু আমাকে বড় আপু বলে সম্বোধন করেছেন, তেমনি আমারও উচিত ছোট ভাই হিসেবে সম্বোধন করা। কথা যুক্তিসম্মত। আমি আরান শেখ, খুলনা নিজ বাড়ি। মেয়েটি ড্যাব ড্যাব করে তাকিয়ে আরানকে সেসব ছেলেদের কাতারে ফেললো যে ছেলেরা মেয়েদের দেখলে ফ্লার্টিং স্বভাব বাড়িয়ে দেয়। আরান সেটি বুঝতে পেরে মুচকি হেসে বলল, যেহেতু বড় আপু বলে সম্বোধন করেছি, ছোট হিসেবে নাম পরিচয় জানতেই পারি, তাই নয় কি? সে কিছুটা স্বস্তি পেল। বলল, রাফিয়া জাহান, ইসলামবাগই আমাদের নিজ বাড়ি। ছেলের কি হয়? মামাতো বোন। আপনি? আমার আব্বুর ব্যবসায়িক বন্ধু হিসেবে
ইনভাইটেড, আব্বু আসতে পারবে না, এজন্যে আমায় আসতে হলো। ও পড়াশোনা। সবে শেষ করে আব্বুর কোম্পানিতে জয়েন করলাম।